আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের যারা আছো, তোমাদের জন্য একটা আ এমসিকিউ সলভ এর ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে ১ম চ্যাপ্টার, ফিজিক্সের ১ম চ্যাপ্টারের। হুম? সো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিক্ষা ওয়েব। দেখতে পাচ্ছ। তোমরা আমাদের এই পেজটাকে ফলো করবা। আমরা অবশ্যই পেজের লিঙ্কটা দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। আর এই ভিডিওটা তো পেজেও আপলোড হবে। তো তোমরা পেজটাকে যদি রিচ করতে পারো, তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা। তো মানে আমি হচ্ছে এখন থেকে হচ্ছে রেগুলার ভিডিও দিব। প্রতি উইকে হচ্ছে তোমাদের জন্য ভিডিও হচ্ছে বানাবো এবং এইখানে তোমরা একদম এমসিকিউ সলভ কনসেপ্ট সবকিছু নিয়ে হচ্ছে ভিডিও বানাবো। সো তোমরা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। শুরু করি আমরা। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারটা। তো ফার্স্ট চ্যাপ্টারটা একটু মুখস্থের মতো। তোমরা জানো যে এখানে পদার্থবিজ্ঞানের আ পদার্থবিজ্ঞানের আ হিস্টোরি আছে, হ্যাঁ? ইতিহাস নিয়ে একটু আলোচনা করা হয়েছে। কে, কে আবিষ্কার করেছে, হ্যাঁ? এইসব নিয়ে একটু আলোচনা করা হয়েছে। এরপরে তোমরা ইয়া নিয়ে আরকি পরিমাপ নিয়ে একটু আলোচনা আছে। তারপর হচ্ছে ওই যে আ তোমার ত্রুটি নিয়ে একটা আলোচনা আছে, হ্যাঁ? সো এইগুলো আমরা দেখবো একটা, একটা করে। সো বলে রাখি যে এখানে যে এমসিকিউ গুলো আছে মানে সবগুলা টাইপই ইনক্লুড করা হইছে। ইনফরমেশনও সব ইনক্লুড করা হইছে। তারপরে আমি বলব যে ধরো একটা ম্যাথ তো তুমি একবার দেখলেই বা একটা করলেই তোমার জন্য ভালো হবে না, তাই না? সো এগুলোর মধ্যেই আসবে কিন্তু ফার্দার প্র্যাকটিস করার জন্য তোমাদের একটা গাইডের হেল্প নিতে হবে। যেকোনো একটা গাইডের শেষে যে মডেল কোয়েশ্চেন থাকে সেটা সলভ করলা অথবা একই তুমি টাইপ ধরে আ ওই টাইপের হচ্ছে কয়েকটা এমসিকিউ সলভ করলা গাইড থেকে। খুঁজে বের করে আরকি। তো এটা করতে হবে। আ আমি এটা প্রেফার করি যে আ তোমরা বইটাও পড়ো আরকি, হ্যাঁ? বইয়ের ইনফরমেশন এখানে সবকিছু থাকা সত্ত্বেও আ এইটা বইটাও পড়বা আরকি। ওকে। সো আমি শুরু করি। খেয়াল করো যে এখানে ফার্স্ট এ ১ম দিকের যে আলোচনাটা সেটা তো অবশ্যই যারা বিজ্ঞানের যে আবিষ্কারগুলা সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো খেয়াল করে দেখো যে এখানে আদি পর্ব, হ্যাঁ? বিজ্ঞানের যে আদি পর্ব পদার্থবিজ্ঞানের সেটা নিয়ে একটু আলোচনা করছি। আ থ্যালিস, বিজ্ঞানী থ্যালিসের নাম তোমরা শুনছো, বইয়ে পড়ছো। তো তিনি হচ্ছেন যে আ এই যে যুক্তি ছাড়া শুধু ধর্ম, তারপর হচ্ছে পৌরাণিক কাহিনী, অতীন্দ্রিয়, হ্যাঁ? এগুলার উপর বেস করে আ যে ব্যাখ্যাগুলা এগুলা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ঠিক আছে? তো আ যুক্তি মানে যুক্তিকে সে হচ্ছে প্রাধান্য দিয়েছেন। যুক্তি দিতে হবে। যেকোনো কিছু তুমি বলবা এটা হচ্ছে যুক্তি দিয়ে বলতে হবে আরকি। সো এটাকে তিনি হচ্ছে প্রাধান্য দিয়েছেন। তো আদারওয়াইজ যুক্তি ছাড়া কোনো কিছুকে সে অস্বীকার করেছেন। সো থ্যালিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন। সূর্যগ্রহণ যে হয় এখন আমরা সেটা খুব ইজিলি দেখতে পারি। আমাদের আ আগে থেকে জানিয়ে দেওয়া হয়। ২-৩ দিন আগে থেকে জানিয়ে দেওয়া হয় যে আ এখানে সূর্যগ্রহণ হতে পারে। সূর্যগ্রহণটা কি একটু এখানে একটা পিকচার এড করেছি। তোমরা একটু দেখো যে অ্যাকচুয়ালি যে জিনিসটা ঘটে এই যে এটা হচ্ছে আ চাঁদ, এই যে এটা পৃথিবী, আর এটা হচ্ছে তোমার সূর্য। সো কি হয় ব্যাপারটা যে চাঁদ এমন একটা পজিশনে চলে আসে, এই যে চাঁদ তো এভাবে ঘুরে, তাই না? এভাবে রোটেট করে পৃথিবীকে, এভাবে রোটেট করে। সো এমন একটা পজিশনে চাঁদ চলে আসে যেখানে সূর্য থেকে আলোটা এই যে পৃথিবীর যে এই অংশটায়, হ্যাঁ? খেয়াল করছো? এখানে যে এরিয়াটা পড়তেছে, এখানে যারা এখানে আছে, এই এরিয়াতে মানুষগুলা সূর্যকে আ কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য দেখতে পারবে না। কিছুক্ষণের জন্য মানে এই যে চাঁদটা তো একটু পরে আবার এখান থেকে এখানে মুভ করা শুরু করবে না? তো ততক্ষণ আ যতক্ষণ পর্যন্ত এই যে এরকম একটা আ অবস্থানের মধ্যে আছে, যাতে করে পৃথিবী থেকে কোনো আলো আসতেছে না, এই যে এই পজিশনটায়। অন্যান্য পজিশনে কিন্তু আসবে, হ্যাঁ? এই যে এই জায়গাটায় এই জায়গাগুলাতে কিন্তু আলো আসবে। বাট এই যে একটা সার্টেন পোরশন ওইখানে কিন্তু আলো আসবে না। সো ওইখানের মানুষজন সূর্যগ্রহণ দেখতে পারবে। এমন না যে সূর্যগ্রহণ পৃথিবীর সবাই একসাথে দেখতে পারবে। ব্যাপারটা এমন না। ঠিক আছে? সো এই সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন আমাদের থ্যালিস। সো সূর্যগ্রহণ হইলে অনেকটা এই যে এরকম হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সূর্যের মাঝখানে চাঁদ চলে আসতেছে। এটা এই যে কালো যে বস্তুটা এটা কিন্তু অ্যাকচুয়ালি চাঁদ। ঠিক আছে? এর পিছনে আছে সূর্য। ওকে। তারপরে
এই যে লোডস্টোনের চৌম্বক ধর্ম, হ্যাঁ? আমরা তো এখন চৌম্বক দেখি, তাই না? তো একটা স্টোন আছে স্পেশাল, যেটা হচ্ছে যেটাকে লোডস্টোন বলে। সো এটার যে চৌম্বক ধর্ম এই সম্পর্কে তিনি হচ্ছে জানতেন। তো উনি অনেক আগের বিজ্ঞানী উনি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ যে এই যে 625 624 BC, মানে বিফোর ক্রিস্ট। ওকে, তো এরপর যাই আমরা যে দেখি কি আছে। সূর্যকেন্দ্রিক ধারণা, সূর্য যে কেন্দ্রে অবস্থান করে এবং তাকে কেন্দ্র করে যে ঘুরতেছে পৃথিবী সহ বাকি যে গ্রহগুলো ঘুরতেছে। সো এইটা সম্পর্কে সবার প্রথম যে ধারণা দেন তার নাম হচ্ছে এই যে অ্যারিস্টারাক্স। সো তিনি হচ্ছেন সবার প্রথমে সূর্যকেন্দ্রিক ধারণা দেন। আর এখানে কনফিউশন হইতে পারে তোমাদেরকে, তাই আমি একসাথে ইনফরমেশনগুলা এখানে লিখে রেখেছি যে তিনি তো সবার প্রথম ধারণা দেন এবং সেলিকিউলাস তিনি হচ্ছে যুক্তি দিয়ে সেটা প্রমাণ করেন, ঠিক আছে? কিন্তু কোপারনিকাস হচ্ছে সবার প্রথম একটা বইয়ে সূর্যকেন্দ্রিক সৌরজগতের একটা ব্যাখ্যা দিয়ে দেন, ঠিক আছে? তো যদি এভাবে প্রশ্ন করে যে কে প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন, ধারণা দেন হচ্ছে অ্যারিস্টারাক্স, ব্যাখ্যা দেন হচ্ছে কোপারনিকাস, আর হচ্ছে গ্যালিলিও। গ্যালিলিও হচ্ছে কিন্তু একজন ছিল তোমাদের, মানে কি বলে এটাকে, সে সবকিছু পরীক্ষা নিরীক্ষার উপরে নির্ভর করে হচ্ছে সবকিছু বলতো। সো গ্যালিলিও টেলিস্কোপ ব্যবহার করেন, হ্যাঁ, টেলিস্কোপ ব্যবহার করেন এবং ব্যবহার করে দেখেন যে, এবং গাণিতিকভাবে সেটা প্রমাণ করেন যে সূর্য হচ্ছে কেন্দ্রে অবস্থান করে। সো গ্যালিলিওকে কিন্তু আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, হ্যাঁ? তোমরা এটা সামনে একটু দেখতে পারবা। এই গ্যালিলিও কিন্তু মানে এক্সপেরিমেন্টাল বেস আর কি, বা একদম চোখের দেখায় এরকম বিশ্বাস করতো আর কি, ঠিক আছে? এবং হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ব্যাপার-স্যাপার তো থাকবেই। বাট তিনি হচ্ছে সবকিছু এক্সপেরিমেন্ট করে দেখতেন। তো এরপর আর্কিমিডিসের কথা আমরা জানি। সো আর্কিমিডিস, তোমরা আর্কিমিডিসের একটা নীতি পড়েছো বা পড়বা, যারা হ্যাঁ, পড়ার কথা সবারই মোটামুটি। সো আর্কিমিডিস হচ্ছে গোলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে দূর থেকে শত্রু যুদ্ধজাহাজে আগুন ধরিয়ে দিতে, এই যে গোলীয় আয়না ব্যবহার করে কিন্তু আগুন ধরানো যায়, হ্যাঁ? অবতল আয়না, যেটাকে আমরা বলি অবতল আয়না বলতে পারি, ঠিক আছে? অবতল আয়না, এই অবতল আয়না দিয়ে কিন্তু আগুন ধরানো যায়। সূর্যের যে রশ্মি এটা ব্যবহার করে আগুন ধরানো যায়। সো তিনি এটা করেছিলেন যে আগুন ধরে তিনি হচ্ছে যুদ্ধে সহায়তা করেছিলেন। আর তরল পদার্থের ঊর্ধ্বমুখী যে বল দেয়, যেটাকে আমরা প্লবতা বল বলি, হ্যাঁ? যেটাকে আমরা প্লবতা বল বলতেছি। এই বলটা কিন্তু, এই বল নিয়ে একটা নীতি আছে। এই তরল পদার্থে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল পদার্থ ঊর্ধ্বমুখী একটা বল দেয়, এটা নিয়ে একটা নীতি আছে যেটা তুমি 5 নম্বর চ্যাপ্টারে পড়বা। তো এই সম্পর্কে আইডিয়া দিয়েছেন হচ্ছে আর্কিমিডিস, এবং ওইটাকে বলা হয় কিন্তু আর্কিমিডিসের নীতি বলে, ঠিক আছে? সো ডিটেলসে জানবো তখন 5 নম্বর চ্যাপ্টারে। ওকে, আলোক বিজ্ঞানী স্থপতি ইবনে আল হাইয়াম। তারপর হচ্ছে শূন্য সত্যিকার অর্থে ব্যবহার করার কাজটিও ভারতবর্ষে শূন্য নিয়ে অনেক বেশি শূন্য আবিষ্কার অ্যাকচুয়ালি ভারতবর্ষে হয়েছে, হ্যাঁ? তারপর হচ্ছে ডেমোক্রিটাস হচ্ছে পরমাণুর ধারণা দেন। ডেমোক্রিটাস সবার প্রথম হচ্ছে পরমাণুর ধারণা দেন। এটাও মনে রাখো। ওকে, বিজ্ঞানের উত্থান পর্ব, মানে এখান থেকে বিজ্ঞান ওঠা শুরু হয়েছে, এটা উত্থান পর্ব বলতেছে এখানে। সো এখানে ক্যালকুলাস, তোমার নাম শুনছো, যদি এখনো কেউ ওরকমভাবে এটা দেখো নাই, বাট নাম শুনছো ক্যালকুলাস, তোমাদের ইন্টারে থাকবে, হ্যাঁ? 2টা চ্যাপ্টার থাকবে ক্যালকুলাসের। সো নিউটন আর হচ্ছে লিবনিস, তারা কিন্তু বলা যায় লিবনিস ছিল নিউটনের একজন স্টুডেন্ট বলতে পারো। তারা এই এই দুজন মিলে অ্যাকচুয়ালি ক্যালকুলাসটা আবিষ্কার করেছে আর কি। ওকে, সো তাপগতি বিজ্ঞানের সূত্র প্রদান করেন হচ্ছে ক্যালভিন। তারপর হচ্ছে ব্যাটারি, আমরা যেটা বৈদ্যুতিক ব্যাটারি দেখি, হ্যাঁ, এটা আবিষ্কার করে হচ্ছে ভোল্টা নাম, ঠিক আছে? ভোল্টা। সো বিদ্যুৎ থেকে চৌম্বক শক্তি পাওয়া যায় প্রমাণ করেন, মানে বিদ্যুৎ থেকে কারেন্ট চলবে, এখান থেকে তুমি চৌম্বক শক্তি পাবা। সো এইটা প্রমাণ করা হচ্ছে অরেস্টেড নামের একজন বিজ্ঞানী। আর উল্টাটা, চৌম্বক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়,
এটা প্রমাণ করেন ফ্যারাডে আর হচ্ছে হেনরি, এই দুজন মিলে। ওকে, ম্যাক্সওয়েল তোমরা জানো, ম্যাক্সওয়েল কোয়ান্টাম থিওরি নিয়ে কাজ করেছেন। ম্যাক্সওয়েলের একটা বিখ্যাত সূত্র, একটা বিখ্যাত সমীকরণ আছে, যেটা হচ্ছে এই যে বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রকে একই সূত্রের মধ্যে আনতে পারছে। সে তার যে সমীকরণটা সেটা, এবং সে আসলে এই যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের ব্যাখ্যা দেন। ঠিক আছে, মানে আলো 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 যে একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, সেটা হচ্ছে তিনি এটা প্রমাণ করে দেখান। তো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বিশাল একটা রেঞ্জ আছে, এক্স রে, গামা রে, তারপর হচ্ছে অতিবেগুনি রশ্মি, হ্যাঁ, তারপর হচ্ছে দৃশ্যমান আলো। এটা ৮ নাম্বার চ্যাপ্টারে দেখবা যে বিশাল একটা রেঞ্জ আছে। তো ওইটা তোমরা ধরো যে ওটা যখন ডিটেলসে দেখবা, ওই পুরাটাই হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের একটা রেঞ্জ। আর ওর মধ্যে একটা ছোট্ট পোর্শন, সেটা হচ্ছে আলো, যেটাকে আমরা দেখতে পারি। আলো ছাড়া কিন্তু রেডিও ওয়েভ আছে, হ্যাঁ, রেডিও ওয়েভ, এটাও কিন্তু তোমার বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, গামা রে আছে, এক্স রে আছে, এগুলো আছে। সো এই যে ইনফরমেশনের কথা বলছিলাম, যে আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, পরমাণু সবচাইতে ক্ষুদ্রতম কণা, এইটা সবার প্রথমে ধারণা দেন হচ্ছে ডেমোক্রিটাস, আর অ্যাটম নামটি তিনি করেন। আর এদিকে হচ্ছে ডাল্টন হচ্ছে, ডেমোক্রিটাস তো দার্শনিক ছিল, মানে দার্শনিক হচ্ছে তারা শুধু চিন্তা করে বলে আর কি, হ্যাঁ, দার্শনিক তারা শুধু চিন্তা করে বলে ব্যাপারগুলা। কিন্তু এই যে ডাল্টন সর্বপ্রথম হচ্ছে এটা বৈজ্ঞানিকভাবে হচ্ছে একটা তত্ত্ব দিয়েছেন, এবং তিনি বলেছেন যে পদার্থ হচ্ছে পরমাণু দিয়ে তৈরি, যেটা হচ্ছে অবিভাজ্য, মানে পরমাণু অবিভাজ্য। ঠিক আছে, তো এটা ডাল্টন বলেছেন, এবং এটা তিনি জাস্ট দার্শনিক মতবাদ দেননি, তিনি হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন। সো থমসন প্রথম কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেন, থমসন। আর রাদারফোর্ড প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। এই যে রাদারফোর্ড প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করতেছেন, এবং এটাও বলছেন যে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ অবস্থিত। তোমরা তো এখন জানো যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জড, আর হচ্ছে নিউট্রন হচ্ছে নেগেটিভ, সরি, নিউট্রন হচ্ছে নিউট্রাল, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, এটা তোমরা জানো। ওকে, প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব দেন। তারপর হচ্ছে বোর হচ্ছে ওই পরমাণুর যে কক্ষপথগুলা, এগুলো সম্পর্কে তো রাদারফোর্ড কোনো আইডিয়া দিতে পারে নাই। তো বোর হচ্ছে স্থিতিশীল স্থিতিশীল কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে ব্যবহার করেন, কক্ষপথগুলো যে ফিক্সড, হ্যাঁ, এটা আইডিয়া দিয়েছেন বিজ্ঞানী বোর সবার প্রথম। তো সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম তত্ত্বের ধারণা ব্যবহার করে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম পরিসংখ্যান, এই শব্দটা কোয়ান্টাম পরিসংখ্যান তত্ত্ব দেন হচ্ছে আমাদের বাংলাদেশেরই বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। তো এই জন্য কিন্তু বিজ্ঞানী বসুকে কোয়ান্টাম পরিসংখ্যান তত্ত্বের জনক হিসেবে অভিহিত করতেছে। তো এই তার একটা বিখ্যাত উক্তি আমি এখানে মেনশন করছি, যে যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না, তারা হয় বাংলা জানেন না, না হয়তো বিজ্ঞান বোঝেন না। এরকম খুব ভারী একটা কথা বলেছেন কিন্তু আমাদের সত্যেন্দ্রনাথ বসু। তো দেখো, এই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, একটু আমরা আগেও বলেছিলাম যে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে তোমার বিশাল একটা রেঞ্জ আছে। গামা রে আছে, তারপরে হচ্ছে এক্স রে, হ্যাঁ, এক্স রে আছে, তারপর হচ্ছে অতিবেগুনি রশ্মি আছে, তারপর দৃশ্যমান আলো, তারপর হচ্ছে ইনফ্রারেড, হ্যাঁ, অবলোহিত রশ্মি, তারপর হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, হ্যাঁ, সবগুলো কিন্তু বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, যার একটা খুব সামান্য ছোট্ট একটা পোর্শনে হচ্ছে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আলো, যাকে আমরা আলো বলছি। সো ইথার নামের একটা মাধ্যম কল্পনা করা হয়েছিল, যে ইথার মাধ্যমে নাকি আলো আলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কিন্তু মাইকেলসন ও মরলি, এই দুইজন, হ্যাঁ, একটা এক্সপেরিমেন্ট করে দেখান যে এরকম কোনো মাধ্যম অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। আর হচ্ছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যেটা ওইখান থেকে এটার আইডিয়া পাওয়া যায় যে আসলে আলো হচ্ছে মাধ্যম ছাড়াই চলতে পারে। ঠিক আছে, তো কোয়ান্টাম তত্ত্বের সাথে এই থিওরি অফ রিলেটিভিটি, এই দুইটা ব্যবহার করে ডিরাক হচ্ছে
31 সালে প্রতিকণা অস্তিত্ব ঘোষণা করে। প্রতিকণা, ঠিক আছে? প্রতিকণা অস্তিত্ব ঘোষণা করে। এটা এই ডিরাক শব্দটা, ডিরাকের নামটা একটু মনে রেখো। তিনি হচ্ছে প্রতিকণা অস্তিত্ব ঘোষণা করছেন বা এটা নিয়ে কাজ করছেন। সো রনজেন্ট, আমরা জানো যে এক্স রে, হ্যাঁ, আমরা যে এক্স রে করি হসপিটালে, সো এক্স রে আবিষ্কার করেছেন সবার প্রথম হচ্ছে রনজেন। মানে রনজেনই এক্স রে আবিষ্কার করছেন একজনই। সো বেক্রেল, বেক্রেল হচ্ছে দেখছেন, সবার প্রথম দেখছেন যে কোনো একটা পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ বের হচ্ছে, ঠিক আছে? নিউক্লিয়াস থেকে, অ্যাকচুয়ালি নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় বিকিরণ বের হচ্ছে। পিয়ারে ও মেরি কুরি এই দুইজন হচ্ছে রেডিয়াম আবিষ্কার করেন। এই দুইজন হচ্ছে রেডিয়াম আবিষ্কার করেন এবং বিজ্ঞানে বুঝতে পারেন পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হইতে পারে, ঠিক আছে? তো এই যে রেডিয়াম আবিষ্কার করছেন পিয়ারে ও মেরি কুরি, তো এগুলা একটু নামগুলা মনে রেখো তোমরা। সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, একদম রিসেন্টলি পদার্থবিজ্ঞান আর কি। এই এই হিগস 2013 সালে হিগস বোসনকে শনাক্ত করার ঘটনাটিকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান, হ্যাঁ, হিগস আর আমাদের বসু আর কি, দুজন মিলে হচ্ছে এই একটা কণা আবিষ্কার করছেন, যেটা হচ্ছে বলা হয় ইউনিভার্সের একটা খুবই গুরুত্বপূর্ণ কণা। তো এটাকে বলা হয় হিগস বোসন কণা আর কি বলা হচ্ছে। সো 1924 সালে হাবল এই নামটা মনে রেখো। মানে আমাদের পৃথিবী যে আস্তে আস্তে, পৃথিবী না অ্যাকচুয়ালি পুরো ইউনিভার্স আস্তে আস্তে বড় হচ্ছে, হ্যাঁ, এক্সপান্ড হচ্ছে। সো এই যে গ্যালাক্সিগুলো একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, হ্যাঁ, তো এই যে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, এই জিনিসটা সবার প্রথম হাবল দেখিয়েছিলেন, ঠিক আছে? হাবল, তোমরা হাবলের টেলিস্কোপের নাম শুনছো। তারপরে যে বিগ ব্যাং, বিজ্ঞান এই 1400 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটা প্রচন্ড বিস্ফোরণে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার আর পর থেকে সেটি প্রসারিত হচ্ছে। সো বিগ ব্যাং থিওরি এই ব্যাপারে তোমরা টুকটাক শুনেছো যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড মানে সে শুরু হয়েছিল একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে। এই সম্পর্কে তোমরা আইডিয়া পেয়েছিলা। তো এরপর পদার্থবিজ্ঞান আরো দেখিয়েছেন যে যারা যারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হচ্ছে দৃশ্যমান ও গ্রহ নক্ষত্র মাত্র এই যে এই পর্যন্ত কিন্তু 4%, জাস্ট 4% ইউনিভার্সের 4% দেখা গেছে, বাকিটা কিন্তু এখনো দেখা যায় নাই, ঠিক আছে? সো ইউনিভার্স কিন্তু বিশাল বড় অ্যাকচুয়ালি, হ্যাঁ, এত এত উন্নত প্রযুক্তির টেলিস্কোপ দিয়ে কিন্তু এখন পর্যন্ত মাত্র 4% ব্যাখ্যা করতে পারে বা দেখা গেছে। জগদীশচন্দ্র বসুর একটা অবদান তোমরা দেখবা যে এখানে রেডিও সংকেত নিয়ে, তিনি রেডিও নিয়ে অনেক বেশি কাজ করছেন। তো এই যে বেতারে, হ্যাঁ, দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠানোর ব্যাপারটা উনি প্রথমে দেখান। তারপরে উদ্ভিদের যে বৃদ্ধি হয় সেটা রেকর্ড করার জন্য তিনি হচ্ছে কোস্ক্রোগ্রাফ আবিষ্কার করেছিলেন, এবং এটা দিয়ে উদ্ভিদের খুব সূক্ষ্ম নড়াচড়া শনাক্ত করতে পারে। তো এই চ্যাপ্টারটা একটু বোরিং, হ্যাঁ, মানে অনেক বেশি ইনফরমেটিভ। তো তারপরেও তোমরা এটা কি করবা আর কি, শিখতে তো হবে, পড়তে হবে, তাই না? সো কে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন? কে করেছিলেন? সেখানে সর্বপ্রথম কিন্তু অ্যারিস্টারাক্স, নামটা হচ্ছে একটু বানানটা ভুল হচ্ছে, বাট এটা প্রোনাউন্সিয়েশন অনেক জায়গায় অনেকভাবে লিখে আসলে, হ্যাঁ। সো অ্যারিস্টারাক্স এটা হচ্ছে এরকম লিখে আর কি, অনেকভাবে লেখে। সো অ্যারিস্টারাক্স হবে, এটা হবে আর কি অ্যান্সার। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির, হ্যাঁ, সরি, রজার ব্যাকন, হ্যাঁ, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? তোমরা একটা ছোট্ট একটা লাইন দেখছিলা তোমরা, যে এই যে আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও, গোলায় ফেলো না। তো পরীক্ষা মানে সবকিছু পরীক্ষা করে দেখতে হবে। এইটা এটার জনক এই পদ্ধতির প্রবক্তা হচ্ছে রজার ব্যাকন, হ্যাঁ। রজার ব্যাকন হচ্ছে মোটামুটি আধুনিক বিজ্ঞানের একজন বিজ্ঞানী, রজার ব্যাকন। তিনি সর্বপ্রথম বলছেন যে এই যে পরীক্ষামূলক পদ্ধতির প্রবক্তা হচ্ছে তিনি। গ্যালিলিও সবকিছু দেখতেন। গ্যালিলিও হচ্ছে আধুনিক বিজ্ঞানের জনক, কিন্তু তিনি হচ্ছে সবকিছু মানে এক্সপেরিমেন্ট করে দেখতে পারতেন, ঠিক আছে? কিন্তু এটার এই পদ্ধতির প্রবক্তা, মানে এটা সবকিছু এখন এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে বলেছেন একদম
বলা যায় যে কাগজে কলমে লিখে গেছেন, সেটা হচ্ছে রজার ব্যাকন। ওকে, তো কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগৎ ধারণা দেন? তো অ্যারিস্টারাক্স। এই যে এই নাম, এই বানানটা ঠিক আছে, অ্যারিস্টারাক্স। 2 বার আসছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, সামনে হয়তো আরেকবার আসতে পারে। সো বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব, কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব যেটা, এটা আমাদের তো বসুন, সত্যেন্দ্রনাথ বসু উনি দিয়েছিলেন, তাই না? তারপর হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কোন বিজ্ঞানী প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? ডিরাক নামটা মনে রাখতে বলেছিলাম, ডিরাক। এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন সব, তোমরা এখানে রেফারেন্স দেখতে পারবা, সব বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? তো আমি একটু দ্রুত করে শেষ করে যাব, কারণ এটা তো তোমরা রিডিং পড়বা, বই রিডিং পড়বা, আর হচ্ছে আমার যে ওইটা, ওগুলো হচ্ছে স্ক্রিনশট নিতে পারো, যখন ভিডিও পজ করে স্ক্রিনশট নিতে পারবা। ওকে, সো দেখো, রেডিয়ামের আবিষ্কারক ওই যে ম্যারি কুরি আর পিয়ারে কুরি, দুজন ছিল, সেখানে একজনের নাম আছে পিয়ারে কুরি। তোকে এরপর হচ্ছে রনজেন কত সালে আবিষ্কার করেছেন? রনজেন হচ্ছে 1895। হ্যাঁ, 1895-এ এক্স রে আবিষ্কার করছেন, এক্স রে। সো ওকে, এরপর হচ্ছে এই যে গ্যালাক্সি যে আস্তে আস্তে এক্সপান্ড করতেছে, হ্যাঁ, এক্সপান্ড শব্দটা হচ্ছে এরকম, এক্সপান্ড করতেছে। সো এটা কে সবার প্রথমে দেখিয়েছিলেন? হাবল, ঠিক আছে? হাবল কিন্তু এটা নিয়ে বলেছেন। তো ভ্যাকিউম টিউব আবিষ্কার করেন হচ্ছে জন ফ্লেমিং, আর নামটা মনে রাখবা, জন ফ্লেমিং। এটা রাজশাহী 25-এ আসছিল প্রশ্নটা। তো নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? ওকে, খেয়াল করো এখানে, তাপগতিবিজ্ঞান এটা আধুনিক বিজ্ঞান। তারপর হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, এটাও আধুনিক বিজ্ঞান। পারমাণবিক পদার্থবিজ্ঞান, এটাও তো আধুনিক বিজ্ঞান। এই যে কঠিন অবস্থার যে পদার্থবিজ্ঞান, এটা হচ্ছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে আগের। হ্যাঁ, তো তোমার চ্যাপ্টারের ওই গতি 2 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ, 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, 5, এগুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার কি বলতো, আমি এটা লিখবো, 2, 3, 4, 5, এই যে এগুলো হচ্ছে ক্লাসিক্যাল, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। এরপর থেকে তারপর হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারটা আছে, আলোর 2টা চ্যাপ্টার আছে, আলোর প্রতিফলন প্রতিসরণ, তারপর হচ্ছে স্থির বিদ্যুৎ জলবিদ্যুৎ, আর এরপর হচ্ছে চৌম্বকের চ্যাপ্টার আছে। হ্যাঁ, এগুলো সব আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল হচ্ছে 5 পর্যন্ত, ঠিক আছে? ওই যে আর্কিমিডিসের নীতি, তারপর হচ্ছে এগুলা এগুলা নিউটনের বলের সূত্র, এগুলো সব ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, ঠিক আছে? ওটার একটা নাম হচ্ছে নিউটনিয়ান ফিজিক্সও বলা হয়, নিউটনিয়ান ফিজিক্স, কারণ নিউটনের বলের বেসিকটা সব জায়গায় কাজে লাগে আর কি, এই জন্য বলা হয় এটাকে, শব্দটা এরকম, নিউটনিয়ান পদার্থবিজ্ঞান। হুম, অথবা তুমি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানও বলতে পারো। তো কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করেন ডিরাক। 2 বার আসছে, হ্যাঁ, 2 বার আসছে, ইম্পর্টেন্ট দেখে আমি এখানে 2 বার করে রাখছি আর কি, সেটা তোমাদের বুঝতে হবে। সো ওকে, পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ প্রমাণ করেছিলেন ইয়াং নামের একজন, ঠিক আছে? ইয়াং এর একটা পরীক্ষার নাম হচ্ছে দিচির। দিচির এক্সপেরিমেন্টের মাধ্যমে সে দেখাইছে যে আলো হচ্ছে তরঙ্গের মতো, আহ, আলো হচ্ছে তরঙ্গের মতো আচরণ করে। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে তোমার মোটামুটি প্রথম যে অংশটা, সেটা। ভৌত রাশি ও তাদের পরিমাপ, এইখানে এইটা হচ্ছে তোমাদের পরের অংশটা। দেখো এখানে তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে রাশি ও তাদের পরিমাপ করতে গেলে, এই যে আমাদের কিন্তু 7টা মৌলিক রাশি আছে, এগুলো কিন্তু মৌলিক রাশি। হ্যাঁ, এই যে দৈর্ঘ্য, ভর, সময়, পদার্থ, বৈদ্যুতিক প্রবাহ বা তড়িৎ প্রবাহ বলা এটাকে, তারপর হচ্ছে তাপমাত্রা আর পদার্থের পরিমাপ, দীপন তীব্রতা, এগুলো হচ্ছে মৌলিক রাশি। ওকে, এগুলোর একক কি? যেমন দৈর্ঘ্যের একক মিটার, তারপর হচ্ছে কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম, ঠিক আছে? সেকেন্ড, তো অ্যাম্পিয়ার, হ্যাঁ, ক্যালভিন, মোল, ক্যান্ডেলা, দীপন তীব্র দীপন এই যে দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমি ভালো করে বলি যে এটা মনে রাখো, দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, এটা অনেক বেশি আসে।
আর এদিকে কিছু উপসর্গ নিয়ে তোমরা দেখো যে হ্যাঁ, এই যে 10^1 হলে এটাকে আমরা ডেকা বলি, 10^2 হইলে হেক্টো বলি, 3 হইলে কিলো বলি, তারপর হচ্ছে 6 হইলে মেঘা, হ্যাঁ? মাঝখান দিয়ে 4, 5, 9, সো অবাক হওয়ার দরকার নেই। এভাবেই সাজানো হয়েছে আরকি। 10^9 হলে গিগা, তারপর টেরা, তারপর পেটা, এক্সা। এক্সা হচ্ছে উপরে 18। আর এগুলো হচ্ছে তোমার এই যে 10 ভাগের 1 ভাগ, এটাকে আমরা ডেসি বলি। তারপর হচ্ছে 10 ভাগের 100 ভাগের 1 ভাগ, সেটাকে আমরা হচ্ছে সেন্টি বলি। এই যে 10^-2 মানে কিন্তু অ্যাকচুয়ালি 1/100, মানে 100 ভাগের 1 ভাগ। ঠিক আছে? এই যে 100 ভাগের 1 ভাগ কিন্তু তোমার 10^-2। সো 100 ভাগের 1 ভাগ এটাকে আমরা সেন্টি বলতেছি। তারপর হচ্ছে মিলি বলবো 1000 ভাগের 1 ভাগকে। তারপর হচ্ছে তো এটা কত এটা বলা দরকার নাই। 10^-6 হইলে মাইক্রো, তারপর হচ্ছে ন্যানো, তারপর পিকো, ফেমটো, অ্যাটো, রাইট? সো এগুলা এমসিকিউতে আসে। তো আমরা দেখি এখানে এমসিকিউ, এখানে আর বোঝানোর মতো তেমন কিছু নাই, জাস্ট এমসিকিউতে চলে যাব। সো এই যে মাত্রা, হ্যাঁ, মাত্রা হচ্ছে এই যে একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশির যে সূচকে পাওয়া যায় সেটাকে তার মাত্রা বলে। ঠিক আছে? সেটাকে মাত্রা বলে। দেখো এটা কিন্তু ডেফিনেশন। ক নাম্বারের জন্য এটা তোমরা শিখে ফেলো, ক নাম্বারের জন্য। সো আমরা একটু বুঝি যে এখানে আসলে নরমালি একটা রাশি সবসময় তো মৌলিক রাশি হবে না, তাই না? যৌগিক রাশি হবে। সো যৌগিক রাশি হোক আর মৌলিক রাশি হোক, রাশিতে মৌলিক রাশি যে সূচকে থাকবে, সূচকে বলতে যে পাওয়ারে থাকবে। তো দেখো আমরা বেগেরটা যদি বের করি, বেগ মানে তুমি জানো যে সরণ ডিভাইডেড বাই সময়। ঠিক আছে? সো সরণ, এটার যে মাত্রা সেটা হচ্ছে এল, মানে লেন্থ, আর সময় মাত্রা হচ্ছে টি। ঠিক আছে? সময়ের মাত্রা হচ্ছে এই তো, সময়ের মাত্রা হচ্ছে টি। তো কি দেখো এটা হচ্ছে এল, আর টি উপরে গেলে টি টু দি পাওয়ার -1 হবে, রাইট? সো এই যে এল এর উপরে পাওয়ার 1 আর টি এর উপরে পাওয়ার হচ্ছে -1। আমি একটু ক্লিয়ার করে লিখি আর একটু, যে এল টি ইনভার্স 1, তাই না? সো এই টি এর উপরে -1 আর এল এর উপরে তো 1, তাই না? এই যে মৌলিক রাশি হচ্ছে এখানে সরণ আর সময়। বেগ কিন্তু একটা যৌগিক রাশি, বেগ কিন্তু একটা যৌগিক রাশি। এই যে মৌলিক রাশি হচ্ছে এখানে সময় আর সরণ আর সময়, এগুলো মৌলিক রাশির পাওয়ারটা কত? পাওয়ারটা হচ্ছে 1 আর -1। সো এই যে এই 1 আর -1 যে প্রকাশ করা হচ্ছে এটাকে বেগের মাত্রা বলা হচ্ছে। ঠিক আছে? সো বেগের মাত্রা হচ্ছে এটা। সো কত পাওয়ার আছে সেটা দেখানো হচ্ছে, প্রকাশ করা হচ্ছে মাত্রা। ওকে? তো এরপর দেখো নিচের কোনটি মৌলিক রাশি নয় অ্যাকচুয়ালি। তো দেখো ভর, তোমরা একটু মৌলিক রাশি দেখতে পারো যে এখানে কে কে আছে। ভর মৌলিক রাশি, এখানে বৈদ্যুতিক প্রবাহ মৌলিক রাশি, তাপমাত্রা মৌলিক রাশি, হ্যাঁ? কিন্তু এখানে খেয়াল করো যে এই যে তড়িৎ প্রবাহ মানে বৈদ্যুতিক প্রবাহ সেম, পদার্থের পরিমাণ এটাও মৌলিক রাশি, সেটাও এখানে আছে। এই যে আমি একটু দেখাই, এই যে পদার্থের পরিমাণ, ঠিক আছে? সো এটাও মৌলিক রাশি। সো এই যে তাপ কিন্তু নাই ওখানে, ঠিক আছে? তাপ হচ্ছে নাই। সো এটা কিন্তু মৌলিক রাশি না, ঠিক আছে? এটা মৌলিক রাশি না। সো এটাই অ্যান্সার। ওকে, দীপন তীব্রতার একক কোনটি? আমরা বলছিলাম যে দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা বলছিলাম। তো ক্যান্ডেলার শর্ট ফর্মটা হচ্ছে সিডি, ঠিক আছে? সো এটা হবে অ্যান্সার। ওকে, ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, এটা মুখস্থ রাখবা। ঘনকোণের একক স্টেরেডিয়ান। অ্যান্ড এই যে এটা সুন্দর একটা প্রশ্ন, ইউটি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে অনেক ম্যাথ করেছো তোমরা। সো এইটা ইউটি এর মাত্রা কত? এই যে ইউটি, এই অংশটার মাত্রা কত, তাই না? তো আমি বলি তোমাকে, এই এস এর মাত্রা যত, ইউটির মাত্রা যত, এটি স্কোয়ারের মাত্রা সেম, সবগুলোর মাত্রা সেম। তো এখন এই এটি স্কোয়ারের মাত্রা বের করতে গেলে তোমার অনেক সময় লাগবে, ইউটির মাত্রা বের করতে গেলেও মোটামুটি সময় লাগবে। বাট এস এর মাত্রা তুমি অলরেডি জানো, সেটা কি? লেন্থ, তাই না? তো আমি এটা মনে রাখবা যে এখানে মানে একটা রাশি যদি দুটো রাশির যোগফল হয় অ্যাকচুয়ালি, তাহলে তখন এদের মাত্রা সমান হতে হবে, ঠিক আছে? সো এবং এই দুই মাত্রা মিলে আসলে মানে এটার মাত্রা এল হবে, এটার মাত্রা এল হবে, এবং আলটিমেটলি যে রেজাল্ট এস, তার মাত্রা এলই হবে, ঠিক আছে? কারণ
মিটার মিটার যোগ করলে তো মিটারই হবে, তাই না? তুমি কখনো মিটার আর মিটার স্কোয়ার এটা তো কখনো যোগ করতে পারবে না, এটা তো হয় না। মিটারের সাথে তুমি যোগ করতে পারবা মিটারের। তাহলে এই যে এই দুইটা যোগ করে যেহেতু এস আসে মানে স্মরণ আসে, আর স্মরণের মাত্রা যেহেতু এল, তাহলে ইউটির মাত্রাও এল, এটি স্কোয়ারের মাত্রাও এল। মানে এখানে যদি প্রশ্নে ইউটি না বলে আমাকে এটি স্কোয়ার বলতো, সেটার মাত্রাও কিন্তু এলই হইতো, দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্য বলতে অ্যাকচুয়ালি স্মরণ তো দৈর্ঘ্যই, তাই না? সো এই জন্য অ্যান্সার হচ্ছে এল। ওকে, নেক্সট কোশ্চেন। 1 পিকোমিটার সমান সমান কত সেন্টিমিটার? 1 পিকোমিটার, আচ্ছা কত সেন্টিমিটার প্রশ্ন করছে, কত মিটার প্রশ্ন করে নাই। সো এইখানে মনে রাখবেন যে 1 পিকোমিটার, এটা একটু দেখাই আমি, হ্যাঁ আমি একটু ওইখানে আবার তোমাদেরকে নিয়ে যাই। এই তো পিকো হচ্ছে 10⁻⁻12, এই যে 10⁻⁻12 হচ্ছে পিকো, এবং 1 পিকোমিটার, 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার এটা হবে। তো এটা একটু ক্যালকুলেশন, ছোট্ট একটা ক্যালকুলেশন আছে এখানে। ওকে, 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার। ওকে, কিন্তু সেন্টিমিটারে আমাকে জানতে চাইছে যে কত সেন্টিমিটার। তো মিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য কী করতে হবে জানো? 1 মিটার মানে কিন্তু 100 সেন্টিমিটার, তাই না? তাহলে এই যে এত মিটার মানে হচ্ছে এত গুণ 100 সেন্টিমিটার, রাইট? আর এটার সাথে এটা ক্যালকুলেশন করলে এই যে পাওয়ার যে -12 আছে, এই যে 100 মানে কিন্তু জানো 100 মানে জানো 100 মানে হচ্ছে তোমার এই যে এটা, তাই না? সো এটা তুমি যদি পাওয়ারটা যে সূচকের যদি সূত্র অ্যাপ্লাই করো, -12 আর 2 যদি তুমি হচ্ছে করো, সাম করো, কত আসতেছে? 10⁻⁻10 আসতেছে, তাই না? সো এই যে এটা হবে আনসার। তো খেয়াল করবো যে এখানে সেন্টিমিটার বলছে নাকি মিটার বলছে, খেয়াল রাখতে হবে। কিলোমিটারে বলতে পারে, তো তখন ওই অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করবা। কোনটি সবচেয়ে ছোট একক? ওকে, কোনটি সবচেয়ে ছোট একক, এখন তোমরা ওইটা দেখতে পারলে বুঝতে পারবা, ওটা এখানে দিয়ে দিলে ভালো হইতো এখানে। তো ফেমটো, পিকো, ন্যানো, মাইক্রো। পিকো মানে 10⁻⁻12, ঠিক আছে? ফেমটো মানে 10⁻⁻15, ন্যানো মানে 10⁻⁻9, মাইক্রো মানে 10⁻⁻6। সো ফেমটো, ফেমটো সবচেয়ে ছোট, তাই না? এই যে 10⁻⁻15 কিন্তু সবচেয়ে ছোট। এটা কিন্তু বুঝতে হবে যে 10⁻⁻15 এর মানে হলো একটু সাথে এটা 10⁻⁻15 এর মানে হলো 1/10⁻15, রাইট? আর ওদিকে 10⁻⁻12 এর মানে হচ্ছে 1/10⁻12। সো কোনটা বড় হচ্ছে? 1কে একবার ভাগ করতেছো এমন একটা সংখ্যা দিয়ে যেটা হচ্ছে 10-এর উপর পাওয়ার 15, 10-এর উপর পাওয়ার 15 মানে 15টা 10-এর গুণফল, আর এখানে 12টা 10-এর গুণফল, তাই না? সো অবভিয়াসলি এটা বেশি ছোট হয়ে যাবে। ওকে, সো ফেমটোমিটার সবচেয়ে ছোট। 1 মিলিসেকেন্ড ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? আচ্ছা এই যে এখানে আবার তোমাকে এখানে দিয়ে রাখছি মিলি আর হচ্ছে ন্যানো। এই যে মিলি হচ্ছে এখানে, একটু দেখাচ্ছি এখানে, এটা হচ্ছে মিলি, এই যে মিলি শব্দটা, আর হচ্ছে এই যে ন্যানো। সো এর মধ্যে ডিফারেন্সটা কি দেখো, 10⁻³ একটা, আর 10⁻⁹। সো বুঝতেছো বড় কে আসলে? মিলিসেকেন্ড কিন্তু বড়, ন্যানো সেকেন্ড কিন্তু অনেক ছোট হবে, ঠিক আছে? 1 মিলিসেকেন্ড মানে হচ্ছে 10⁻, এই যে 1, আমি বলি তোমাকে 1 মিলিসেকেন্ড মানে হইলো 10⁻³ সেকেন্ড, আর 1 ন্যানোসেকেন্ড মানে হইলো 10⁻⁹ সেকেন্ড। ওকে, সো ন্যানোসেকেন্ড অনেক ছোট, মিলিসেকেন্ড বড়। তো কত গুণ বড়? এই যে 10⁻³ আর 10⁻⁹, তুমি যদি এই 10⁻³ কে 10⁻⁹ দিয়ে ভাগ করো, এটা রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে এই 10⁻⁹ উপরে গেলে কি হয় জানো? উপরে গেলে হয়ে যাবে 10⁻⁹, হ্যাঁ, এবং এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 10⁻⁶, ঠিক আছে? এটা এটা হচ্ছে রেজাল্ট 10⁻⁶। সো দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, পরিমাপের যন্ত্রপাতি নিয়ে হচ্ছে আলোচনা করি। দেখো এখানে এটা একটা মিটার স্কেল। ওকে, সো মিটার স্কেল জানতাম না 1 মিটার থাকে, এটা অ্যাকচুয়ালি তো
আমরা মূলত পড়াশোনা করব এই স্লাইড ক্যালিপার্স নিয়ে, হ্যাঁ? স্লাইড ক্যালিপার্সে জানো তোমরা এখানে হচ্ছে ক্ষুদ্র ব্যাস পরিমাপ করা যায়, হ্যাঁ? ক্ষুদ্র ব্যাস পরিমাপ করা যায় স্লাইড ক্যালিপার্সে। তো এই যে তোমাদের হাতের কলম থাকলে এই কলমের ব্যাস অথবা পেন্সিল কলম থাকলে কলমের যে একটা ভিতরে যে একটা শীষ থাকে, হ্যাঁ? সেটার ব্যাস কত হবে সেগুলা পরিমাপ করা যায় হচ্ছে এই স্লাইড ক্যালিপার্স যন্ত্রটা দিয়ে। খুবই সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। ওকে? সো এখানে যে দৈর্ঘ্য মানে যে ব্যাসটা আমরা পরিমাপ করব অথবা যে দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য, শুধু ব্যাস না এরকম না। ছোট দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা মানে দৈর্ঘ্য অথবা ব্যাস দুটোর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করতে পারি। ব্যাস পরিমাপ করা মানে আসলে ব্যাসার্ধ পরিমাপ করা, তাই না? ব্যাস পরিমাপ করে 2 দ্বারা ভাগ করে দিলেই তো ব্যাসার্ধ চলে আসতেছে। তো এখন সূত্রটা কি দেখো? সূত্রটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে L সমান m প্লাস v ইন্টু বেসি। এই m এর পরিচয় হচ্ছে প্রধান স্কেল পাঠ, v এর পরিচয় হচ্ছে ভার্নিয়ার সমাপতন, আর এই vc মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। তো এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। ক্ষুদ্র দৈর্ঘ্য কিন্তু আমরা এই স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপ করব। সো ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবকের হচ্ছে যে রৈখিক স্কেল ও হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1/এর মানের পার্থক্য। ওকে? মানে রৈখিক স্কেলের 1 ভাগ আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগ এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। যেমন ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের 1/এর মান আর ভার্নিয়ার স্কেলের 1/এর মানের যে পার্থক্য সেটা হচ্ছে পার্থক্য না, তার মানে বিয়োগফল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে এই নিচের বড়টা হচ্ছে প্রধান স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর এটা হচ্ছে প্রধান স্কেল। তো ব্যাপারটা হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ যে প্রধান স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগ। অ্যাকচুয়ালি এই যে প্রধান স্কেলে দিতে হয় যে 1 2 3 4 5 6 7 8 9। প্রধান স্কেলের 9 ভাগ ভার্নিয়ারের 10 ভাগের সমান 1 2 3 4 5 6 7 8 9 10। রাইট? তাহলে আমাকে বলো যে কোনো 1 ভাগ যদি চিন্তা করো তুমি, এই যে ভার্নিয়ারের 1 ভাগ হচ্ছে এতটুকু আর প্রধান স্কেলের 1 ভাগ একটু বড়, তাই না? তাহলে প্রধান স্কেলের 1 ভাগ একটু বড় ভার্নিয়ার স্কেলের 1 ভাগের চাইতে, এবং কতটুকু বড় মানে পার্থক্য কত সেটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, যেটা হচ্ছে আমরা এই যে এখানে লিখে রেখেছি প্রধান স্কেলের 1 ভাগের মান মাইনাস হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মান। ঠিক আছে? সো এটা একটা সূত্র দিয়ে বের করা যায়। সেই সূত্র হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের মান s আর ভার্নিয়ারের ভাগ সংখ্যা n। হ্যাঁ, এটা দিয়ে শর্টকাট এটা দিয়ে বের করা যায়। এটা হচ্ছে স্ক্রু গজ, এটা দিয়ে হচ্ছে ক্ষুদ্র ব্যাস মাপা যায়। স্লাইড ক্যালিপার্স দিয়েও মাপা যায়, এটা দিয়েও মাপা যায়। এখন কথা হচ্ছে এটা আরো বেশি প্রিসাইজলি মাপা যায়, মানে আরো সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে হচ্ছে স্ক্রু গজ। হ্যাঁ, স্ক্রু গজের আবিষ্কার পরে হয়েছে, স্লাইড ক্যালিপার্সের পরে হয়েছে। মানে স্ক্রু গজের আবিষ্কার কেন হয়েছে আসলে, মানে আরো বেশি প্রিসাইজলি মাপার প্রয়োজন আসছে, এই জন্যই হচ্ছে স্ক্রু গজের আবিষ্কার হয়েছে, তাই না? সো মনে রাখবা যে স্লাইড ক্যালিপার্সের স্ক্রু গজের মধ্যে যদি জিজ্ঞেস করে যে কোনটা বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে মানে ব্যাসগুলা, সেটার অ্যান্সার হবে কিন্তু স্ক্রু গজ। ওকে, এটা একটু মাথায় রেখো। সো এই ব্যাস পরিমাপ করার যে সূত্রটা সেটা হচ্ছে ওটার মধ্যে অনেকটা ওখানে ছিল এটা L সমান m প্লাস v ইন্টু vc, আর এখানে হচ্ছে এরকম m প্লাস c ইন্টু c হচ্ছে ওখানে v এর পরিচয় ছিল ভার্নিয়ার সমাপতন, আর এখানে LC এর পরিচয় হচ্ছে লঘিষ্ঠ ঘনন। ঠিক আছে? ভার্নিয়ার সমাপতন কি এটা আমরা একটা ম্যাথ করার সময় বুঝে যাব, তো এই জন্য আমি ওখানে তেমন একটা বলি নাই, জাস্ট বিসি নিয়ে হচ্ছে বলছি। তো খেয়াল করো এখানে এই অংশটা আমি মুছে দিই। এখানে খেয়াল করো যে এম হচ্ছে রৈখিক স্কেল পার্ট আর সি ইন্টু এলসি। এই যে রৈখিক স্কেল আমি তোমাকে একটু দেখাই, এখানে একটা যে এটা হচ্ছে রৈখিক স্কেল, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। ওকে, সো আমরা তো এখানে এমসিকিউ করতেছি, এখানে খুব বেশি ডিটেলসে আসলে বলা যাচ্ছে না। কনসেপ্ট ক্লাসের ভিডিও আসতেছে, ওইখানে হয়তো আরো বেশি ডিটেলসে তোমরা বুঝতে পারবা। সো তোমরা ক্লাসগুলো ফলো রাখো আর কি, চ্যানেলগুলো ফলো রাখো।
তো সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এই যে এখানে যে বৃত্তাকার স্কেল এটা 50 ভাগেরও হয়, আবার হচ্ছে 100 ভাগেরও হয়, ঠিক আছে? সো সেটা প্রশ্নে বলে দেওয়া থাকবে। আর এলসি হচ্ছে যে লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন হচ্ছে এই সূত্র দিয়ে বের হবে, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন পিচ কি? পিচ হচ্ছে বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে পিচ হবে। এই যে এখানে একটা বৃত্ত আমি দেখাই এখানে, এই যে এই বৃত্তাকার স্কেলটা পুরোপুরি একবার ঘোরানোর পরে, হ্যাঁ, মানে তুমি এখানে যেখানে আছে 0 বরাবর রেখে পুরোটা একবার যদি ঘোরাও তাহলে রৈখিক এটা একটু সামনের দিকে আসবে, এরকম একটু সামনের দিকে আসবে। সামনের দিকে যতটুকু আসে সেটা হচ্ছে পিচ বলা হয়। নর্মালি 1 মিলিমিটার আসে, হ্যাঁ, পিচ নর্মালি 1 মিলিমিটার হয়। এটা এই পিচটা মূলত নর্মালি 1 মিলিমিটার হয়। তারপরে যদি প্রশ্ন দেওয়া থাকে যে না 0.5 মিলিমিটার, তাহলে 0.5 মিলিমিটার ধরতে হবে, কিছু করার নেই। এই যে আমি এখানে লিখে রাখছি যে সাধারণত 1 মিলিমিটার হয়। ওকে, সো আশা করি সূত্রটা বুঝছো। সূত্র না, অ্যাকচুয়ালি সমীকরণ। সো বার্নিয়ার ধ্রুবক, এই যে বার্নিয়ার ধ্রুবকটা কি বলছিলাম যে ওই যে মূল স্কেলের 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্য, অনুপাত না, পার্থক্য, ঠিক আছে এটা। তো যদি ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত? এখন ভার্নিয়ার ধ্রুবক একটা সূত্র তোমাদের দেখাচ্ছিলাম যে ভিসি সমান S/N, সংক্ষেপে বের করার জন্য শর্টকাট। সো এস হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের মান, যেটা নর্মালি সবসময় 1 মিলিমিটারই হয়, ঠিক আছে? যদি প্রশ্ন দেওয়া না থাকে তাহলে 1 মিলিমিটার ধরতে হবে, ঠিক আছে? আর যদি প্রশ্নে বলে দেয় যে 0.5 মিলিমিটার, তাহলে তুমি 0.5 মিলিমিটার ধরবা। এখন আর এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো এখানে বলতেছে যে বার্নিয়ার স্কেলের 10 ঘর, তার মানে এখানে 10 হবে, হ্যাঁ। সো 1/10 মানে 0.1, এটা আসতেছে বার্নিয়ার কনস্ট্যান্ট। ওকে, ও এখানে, হ্যাঁ, এটাই 0.1 মিলিমিটার। তো এটা হচ্ছে এই যে খ নাম্বার আনসার। সো মাঝে মাঝে দেখবা যে আবার এখানে মিলিমিটার দেওয়া নেই অ্যান্সারগুলা, সেন্টিমিটার দেওয়া। তো 1 মিলিমিটারকে সেন্টিমিটার কিভাবে নিতে হবে? তো নর্মালি জানো তুমি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাই না? তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার নেওয়ার সময় 10 দিয়ে ডিভাইড করতে হবে। সো এখানে এটাকে তুমি 10 দিয়ে ডিভাইড করো, এটা 0.01 সেন্টিমিটার আসবে, ঠিক আছে? এটা মাথায় রেখো আর কি, বাট এখানে অ্যান্সার কিন্তু মিলিমিটারই হচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন। কোনো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.005 সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? এটাও ভিসি ইজ ইকুয়াল টু S/N দিয়ে বের করা যাবে। এই ভার্নিয়ার ধ্রুবকের মান, এই যে ভিসি এর মান কিন্তু 0.005, এস এর মান নর্মালি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটারই হয়। আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? এটা বের করতে বলতেছে। সো এন, সো এখান থেকে তুমি এনকে এ পাশে নিয়ে 1/0.0005 অ্যান্সারটা দিয়ে দিলে হয়ে গেছে। এখানে একটু ঝামেলা হয়েছে যে এটা আসলে 0.005 সেন্টিমিটার, বাট আমি এখানে কিন্তু 1 মিলিমিটার নিয়েছি, তাই না? এটা হবে না কিন্তু। সো এটাকে আমাকে এই যে এই মানটাকে আমাকে মিলিমিটার নিতে হবে। সো এত সেন্টিমিটার মানে আসলে জানো যে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। সো 0.00, ও এখানে 2টা শূন্য না, একটু ভুল করছি। ওকে, সো ওকে, হ্যাঁ, এই যে এত সেন্টিমিটার সমান 10 দিয়ে যদি গুণ করি তাহলে 0.05 মিলিমিটার হচ্ছে, রাইট? সো এটা আমি এখানে বসাবো 0.05 মিলিমিটার। তো এখানেও আমাকে 0. হ্যাঁ, তাহলে এন এর ভ্যালু হবে 1/0.05। হ্যাঁ, এখানে তো কোনো আর একক থাকবে না, কারণ এন তো একটা সংখ্যা, তাই না? সো এটা কত আসবে? এটা 20 আসবে, 20। সো অ্যান্সার হচ্ছে 20। ওকে, স্ক্রুয়ের সরণকে কি বলা হয়? স্ক্রুয়ের সরণকে নর্মালি পিচ বলে, বলছিলাম, তাই না? বৃত্তাকার স্কেল ঘুরাইলে, সরি, হ্যাঁ, বৃত্তাকার স্কেল ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর এটা সামনের দিকে যায়, তো এটা হচ্ছে পিচ। স্ক্রু গজে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 0.5 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণন এলসি। সো এলসির যে ফর্মুলা সেটা হচ্ছে পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা,
বৃত্তা আমরা এটাকে এন মোটামুটি এন বলতেছি। সো পিচ কত? এই যে দেখো, এই রৈখিক স্কেল বরাবর ক্ষুদ্রতম এক ঘরের মান, এই যে পিচ এটা 0.5 মিলিমিটার না, এটাই পয়েন্ট, এটাই হচ্ছে পিচ। নর্মালি 1 মিলিমিটার হয়, বাট এখানে প্রশ্ন 0.5 মিলিমিটার বলছে। ডিভাইড বাই এন এর মান কত? এন এর মান হচ্ছে 50। সো এটা হচ্ছে তোমার এলসির মান হবে। তো এটা ক্যালকুলেশন করে বুঝতেই পারতেছো এটা হচ্ছে, ঠিক আছে? তখন তো ক্যালকুলেটারে করতে পারবা, তাই না? এটা হচ্ছে বুঝা যায় আসলে, এই যে 5 কাটাকাটি করলেও মানে 1 সামথিং আসবে, তাই না? তো এই যে 1 এখানে 2 4 2.25, তো এগুলো তো হইতে পারে না। 1 এর ব্যাপারটাই তো আসতেছে, কারণ 5/5 তো 1 কিছু একটা আসে, তাই না? তো 0.01 আসবে। ওকে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল, আমি একটু সূত্রটা লিখে ফেলি। এল সমান ছিল এম প্রধান স্কেল পার্ট প্লাস ভি ইন্টু ভিসি, রাইট? তো এম কি? এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, তাই না? প্রধান স্কেল পার্ট কত? প্রধান স্কেল পার্ট হচ্ছে এখানে 5। ভার্নিয়ার সমাপতন 7 পাওয়া গেছে। 7 ইন্টু বিসি, বিসি হচ্ছে 0.1। হ্যাঁ, সো এখানে পুরোটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 5 প্লাস এটা হচ্ছে কত? 0.7, তার মানে 5.7, রাইট? 5.7 কি হবে? মিলিমিটার হবে, বাট এগুলো তো সেন্টিমিটার দেওয়া, তাই না? তো মিলিমিটার কি হয়ে যাবা? 5.7 থেকে কিভাবে যাবা? ও আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা হয়েছে। আচ্ছা, এই ম্যাটটা আবার করতেছি। ওয়েট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না? কিন্তু এই ভার্নিয়ার ধ্রুবকটা আবার দিয়ে দিচ্ছে মিলিমিটারে। তো ভার্নিয়ার ধ্রুবকটা তুমি জাস্ট একটু সেন্টিমিটারে কনভার্ট করে নাও। তো কত নিবা সেন্টিমিটার কনভার্ট করলে? এটা 10 দিয়ে ডিভাইড করতে হবে। 10 দিয়ে ডিভাইড করলে 0.1 সেন্টিমিটার হবে, তাই না? তাহলে ভার্নিয়ার সর্বপ্রথম 7 আর এটা হচ্ছে 0.01 সেন্টিমিটার। এখন কিন্তু পুরোটা সেন্টিমিটার কনভার্ট হয়ে গেল, হ্যাঁ? আর এটা 5 আর এটা হচ্ছে 0.07 সেন্টিমিটার, সাম করলে 5.07 সেন্টিমিটার। সো এটা হচ্ছে আনসার। স্লাইড ক্যালিপার দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? অ্যাকচুয়ালি এই স্লাইড ক্যালিপার্স হচ্ছে ভিসির যে মানটা না, ভার্নিয়ার কনস্ট্যান্ট, নর্মালি 1.5 মিলিমিটার হয়। তারপর হচ্ছে আবার মাঝে মাঝে 0.05 মিলিমিটারও হয়। তো সেটার উপর ডিপেন্ড করতেছে, হ্যাঁ? তো এখানে এই যে এটা দেখাইছে যে 0. যে ভার্নিয়ার ধ্রুবকের যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, তাকে সেটা হচ্ছে সর্বনিম্ন 0.1 মিলিমিটার পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায়, ঠিক আছে? আর যেটা হচ্ছে 0.05, তো সেটার সর্বনিম্ন 0.05 পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যায়। তার মানে এই 0.1 এর চাইতে যেহেতু 0.05 ছোট, তার মানে এই যেটার ভিসি এর মান ছোট, সেটা দিয়ে আরো বেশি সূক্ষ্মভাবে তুমি পরিমাপ করতে পারবা, তাই না? সো এটা স্লাইড ক্যালিপার্সের উপর ডিপেন্ড করতেছে আসলে। তো প্রশ্নটা একটু মানে এভাবে প্রশ্নটা না করলেও পারতো আসলে। তো মানে যদি এটাকে দিয়ে দিত যে বিসির মান হচ্ছে 0.1 মিলিমিটার, তাহলে সেই স্লাইড ক্যালিপার্স দিয়ে সর্বনিম্ন কত দূরত্ব মাপা যাবে? অ্যান্সার হবে 0.1। যদি বিসির মান হতো 0.05 মিলিমিটার, তাই না? তাহলে সেই স্লাইড ক্যালিপার্সটা দিয়ে কিন্তু 0.05 মিলিমিটার ন্যূনতম মাপা যাবে আর কি। এই যে স্লাইড ক্যালিপার্সের মধ্যে অপটিক্যাল কিছু মাইক্রোমিটার এই স্লাইড ক্যালিপার্সের রিপ্লেস করে, হ্যাঁ, অপটিক্যাল মাইক্রোমিটার চলে আসছে। এগুলো দিয়ে খুবই সূক্ষ্মভাবে হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা যায়। অপটিক্যাল মানে এখানে আলো ফেলে, আলো হচ্ছে এখান থেকে রিডিং নেয়। আর কিছু ডিজিটাল স্লাইড ক্যালিপার্স চলে আসছে। তোমাদের এই সূত্র লাগবে না, জাস্ট এখানে বসাইলে এখানে একটা ভ্যালু চলে আসবে। পরিমাপের ত্রুটি হচ্ছে নির্ভুলতা। এখন দেখো, আমরা তো স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গেজ সহ আরো অনেক রকমের যন্ত্র আছে, তাই না? এগুলো দেখো, যখন আমরা পরিমাপ করতে যাব, ত্রুটি হয়, ভুল অবশ্যই হয়, ঠিক আছে? সো এই ভুলটা কনসিডার করতে হয় আমাদেরকে কোনো কিছু যদি আমরা পরিমাপ করি, আমাদেরকে বলে দিতে হয়
যে এখানে এত পার্সেন্ট কম বা বেশি হইতে পারে। তোমরা দেখবা যে বিভিন্ন প্যাকেটজাত যে খাবার আছে এখানে দেখবা যে পরিমাপ করে দেয়, হ্যাঁ? বিভিন্ন জিনিস, বিভিন্ন খাবার পরিমাপ করে দেয়। তো ওখানে খেয়াল করবা যে এখানে এরকম মাঝে, মাঝে লেখা থাকে যে ১০০ গ্রাম যদি হয়, ১০০ গ্রাম প্লাস মাইনাস 2 গ্রাম এরকম করে লেখা থাকে। তার মানে ২ গ্রাম কম বা বেশি হইতে পারে মাপার ভুলের জন্য, হ্যাঁ? এটা একটু খেয়াল করো তোমরা। সো ত্রুটি হয়, হ্যাঁ? কারণ ওইটাও তো ভর কোনো একটা যন্ত্রতে মেপে দিছে, তাই না? সো এখানে কিন্তু এদিক-সেদিক হয়ে যায়। একটু এদিক-সেদিক কিন্তু হয়ে যেতে পারে আসলে। সো এরকম করে লিখে দেয়। সো হোয়াটএভার আমরা ত্রুটি এখানে তুমি চূড়ান্ত ত্রুটিটা আগে দেখবা যে চূড়ান্ত ত্রুটিটা কি? এই যে এখানে একটু এই ভ্যালুটা খেয়াল করো। এটা হচ্ছে 4.4 সেন্টিমিটার আমরা পরিমাপ করছি। আমরা মানে তোমাকে ধরো এইটা এই যে এই বস্তুটা তোমাকে দেওয়া হইছে, তুমি পরিমাপ করছো 4 সেন্টিমিটার এবং এখানে ত্রুটি আছে, হ্যাঁ? এবং বলা হচ্ছে ত্রুটি কত আছে? 0.5 সেন্টিমিটারের একটা ত্রুটি আছে। দ্যাট মিনস এটা যদিও মানে মন গড়া এত ত্রুটি হয় না আসলে। 4 সেন্টিমিটারের মধ্যে 0.5 সেন্টিমিটারের ত্রুটি এটা নরমালি এরকম হয় না। হয়তো এরকম হইতে পারে 400 সেন্টিমিটারের মধ্যে 4 সেন্টিমিটার ত্রুটি হইতে পারে। বাট এটা ধরে নাও। আচ্ছা 0.5 সেন্টিমিটার ত্রুটি আছে এর মানে কি? তুমি তো এটা পরিমাপ করছো, তাই না? বস্তুটার দৈর্ঘ্য 4.4 মাইনাস 0.5 4 প্লাস 0.5 দ্যাট মিনস 3.5 সেন্টিমিটার অথবা 4.5 সেন্টিমিটার যে কোনো কিছু একটা হইতে পারে। 3.5 ও হইতে পারে, 4.5 ও হইতে পারে। মানে এই রেঞ্জের মধ্যে হবে। এই যে 4.5 আর 3.5 এই রেঞ্জের মধ্যে হচ্ছে তার মানটা হবে। হ্যাঁ? এজন্য মানে এটা কিন্তু রিয়াল মান না। এটা কিন্তু তুমি মাপছো। যেটাতে ভুল আছে, ত্রুটি আছে। সো তার রিয়ালটা হবে হয়তো 3.5 নয়তো 4.5 অথবা তাদের মধ্যে যেকোনো একটা মান। ঠিক আছে? আ তো ত্রুটির মানে হচ্ছে এটা। তো চূড়ান্ত ত্রুটিটা কি? চূড়ান্ত ত্রুটি হচ্ছে তার প্রকৃত মান আর তুমি যে পরিমাপ করে যে মানটা পেয়েছো, পরিমাপকৃত মান, সেই দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তো প্রকৃত মান কোথায় পাবা? প্রকৃত মান ধরো তোমাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এই যে প্রকৃত মান ধরো তোমাকে আমি আ আ বস্তুটা যখন আমি ধরো আমি তো বস্তুটা পরিমাপ করলাম। আ এটা আমি পরিমাপ করে দিলাম। তাহলে এটা হবে পরিমাপকৃত মান। এখন আমি যে তোমাকে দিলাম, তুমি যে আমি জানি আসলে এটার মান কত। ধরো যে আমি জানি এটার মান হচ্ছে 4.5 আমি জানি। এখন তোমাকে দিলাম, তুমি মাপলা হচ্ছে 4 সেন্টিমিটার। 0.5 কম মাপছো। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি যে মাপলাম আমার তো ভুল হইতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই হইতে পারে। ব্যাপারটা হচ্ছে কি? আমি হচ্ছে এটাকে অনেকবার মাপছি। ধরো যে 50 বার মাপছি। 50 বার মেপে একটা এভারেজ ভ্যালু নিয়েছি। এই এভারেজ ভ্যালুটা ফর এক্সাম্পল ধরো 4.5 তো এইটা হচ্ছে তার প্রকৃত মান। ঠিক আছে? মানে আমি 50 বার মেপে এভারেজ নিয়েছি মানে এটা আমি তাহলে এখানে এটার এই প্রকৃত মান তারপরেও আমি পুরোপুরি একবারে তার প্রকৃত মান পেয়ে যাই নাই। আ মানে আমি অনেক বেশি সূক্ষ্মভাবে এটা পরিমাপ করছি এবং অনেকবার পরিমাপ করে আ যেহেতু এভারেজ নিয়েছি 4.5 আসছে এটাকে প্রকৃত মান হিসেবে ধরা হয়। আর অন্যদিকে পরিকৃত মানটা হচ্ছে তুমি যেটা পরিমাপ করবা। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু আসলে প্রকৃত হবে না। মানে দৈর্ঘ্যটা আসলে একদম প্রকৃত বলতে এটা যে রিয়াল এটা হবে না। এটাও হচ্ছে কারো না কারোর পরিমাপ করা কিন্তু সে অনেকবার পরিমাপ করছে। পরিমাপ করে এভারেজ নিয়েছে। এরকম ব্যাপারটা। ওকে? সো এটা নিয়ে আরো থিওরিতে আরো ডিটেইলস আলোচনা করব। তো যাই হোক, এই ২ টার যে ডিফারেন্স কেন বলতেছি? এই যে এখানে কিন্তু ওই সাইনটা এই যে ডট একটা ঢেউ খেলানো সাইন দেখতে পাচ্ছ। ঢেউ খেলানো সাইন। হ্যাঁ? এটা কিন্তু ডিফারেন্স। তার মানে তুমি পরিমাপকৃত মান বড় হইতে পারে, ছোট হইতে পারে। সেজন্য আমরা এটা জাস্ট ডিফারেন্সটা নিব এবং সেটাই হবে চূড়ান্ত ত্রুটি। আর চূড়ান্ত ত্রুটিকে আমরা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি। সেটা হবে তখন আপেক্ষিক ত্রুটি। কিভাবে হবে? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান আ ইনটু 100% ইনটু 100 দিয়ে পার্সেন্ট। ওকে? মানে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি আরকি। এটা না দিলেও 100% না দিলেও হবে। তাহলে মানটা আসবে তোমার এই যে এরকম আসবে মান। 100% তুমি যদি না দাও, ধরো চূড়ান্ত ত্রুটি হচ্ছে তোমার এখানে 0.5
পরীক্ষিত মান হচ্ছে তোমার 4, তাই না? সো এটার রেজাল্ট কত আসবে? এটার রেজাল্ট আসবে একটু ওয়েট, ক্যালকুলেটর একটু, আচ্ছা 0.5 ডিভাইডেড বাই 4, 0.125, তাই না? এই যে এটাই কিন্তু আপেক্ষিক ত্রুটি বলা যাবে। কিন্তু আমরা এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি। সো 100% দিয়ে গুণ দিলে এটা হবে 12.5%। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে? সো আশা করি বুঝছো চূড়ান্ত ত্রুটিটা কি। আর হচ্ছে এখানে চূড়ান্ত ত্রুটি এই যে এটা দেওয়া আছে যেটা, সেটাই। সো মাঝে, মাঝে এরকমভাবে দেওয়া থাকবে না। প্রশ্নে বলা থাকবে। আমরা হয়তো সামনে দেখব। দেখো, আপেক্ষিক ত্রুটি 10%, চূড়ান্ত ত্রুটি 5। তাহলে পরিমাপকৃত মান কত? যে মাত্র যেটা আ বললাম। যে আপেক্ষিক ত্রুটি সমান, সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, তাই না? সো আপেক্ষিক ত্রুটি হচ্ছে 10% বলতেছে, চূড়ান্ত ত্রুটি বলতেছে 5 একক, পরিমাপকৃত মান আমি বের করব, পরিমাপকৃত মান। ওকে? সো পরিমাপকৃত মানটা কত আসবে? আমি যদি পরিমাপকৃত মান এখানে নিয়ে আসি, তাহলে এটা হবে 5/10%, রাইট? সো 10% মানে তো বুঝছো, তাই না? 10% মানে 0.1। ওকে? সো এটা 5/0.1, দ্যাট মিনস 50 আনসার 50। তার মানে পরিমাপকৃত মান হচ্ছে 50 একক। একক বলতে এখন এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে সেটা সেন্টিমিটার, এটা যদি মিলিমিটার হয় তাহলে সেটা মিলিমিটারে যাবে, তাই না? এরকম ব্যাপারটা। তো আশা করি বুঝছো। ওকে, এইটা খুবই কঠিন একটা ম্যাথ। তো এটার আগে এটা আমি একটু পরে করি। আমি একটু সহজগুলা করে নিই। ওকে, আচ্ছা এটা মানে লাস্ট এমসিকিউ। হ্যাঁ, এটাই লাস্ট এমসিকিউ। সো যান্ত্রিক ত্রুটি কি? যান্ত্রিক ত্রুটি হচ্ছে যে ধনাত্মক হইতে পারে বা ঋণাত্মক হইতে পারে। ঠিক আছে? যান্ত্রিক ত্রুটি ধনাত্মক হইতে পারে ওই যে আ আমরা যান্ত্রিক ত্রুটি বলছিলাম না যে এটা পরিমাপকৃত মান, চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি সমান, সমান কি বলছিলাম? পরিমাপকৃত মান হচ্ছে আর প্রকৃত মানের যে পার্থক্য, তাই না? তো ওই চূড়ান্ত ত্রুটি সবসময় পজিটিভ নেওয়া হচ্ছে। সবসময় এটা ধনাত্মক নেওয়া হয়, ধনাত্মক নেওয়া হচ্ছে। বাট এমনিতে যান্ত্রিক ত্রুটিটা মানে ধরো যে কোনো একটা পদার্থ, তার কোনো একটা বস্তু দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, বাট তুমি মাপছো 4.5, তাহলে তুমি বেশি মাপছো। তাহলে এখানে ধনাত্মক ত্রুটি আসবে। তুমি যদি কম মাপো তাহলে ঋণাত্মক ত্রুটি আসবে। দুইটাই হইতে পারে। ঠিক আছে? শতকরা আকারেও প্রকাশ করা যায়। আ অবশ্যই আমরা দেখছি আপেক্ষিক ত্রুটি তো শতকরা আকারে প্রকাশ করে। ভার্নিয়ার দ্রব্যের সাথে গুণ করে পরিমাপ করা যায়। এইটা না। এটা হবে না। সো ১ আর ২ হবে। ঠিক আছে? ওকে, আর এইটা এখন দেখো। আ এইখানে গোলকের ব্যাসার্ধর ত্রুটি হচ্ছে 0.1। হ্যাঁ? ব্যাসার্ধ চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে 0.1। আয়তনের কত? এখন আয়তন মানে কিন্তু 4/3 পাই আর কিউব। ঠিক আছে? সো খেয়াল রাখবা এই ক্ষেত্রে আয়তনের জন্য শতকরা ত্রুটিটা হবে, আ একটা শর্টকাট ফর্মুলা মনে রাখবা, সেটা হচ্ছে del v ডিভাইডেড বাই v। del v টা কি? del v টা হচ্ছে যে তোমার এখানে আ del v টা হচ্ছে তোমার আয়তনের আ পার্থক্যটা। মানে যে আয়তন তুমি পরিমাপ করবা, আর হচ্ছে আ তুমি যে আয়তন পরিমাপ করছো আর যে আয়তন তার অ্যাকচুয়াল আয়তন, এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে del v। সো del v বাই v, মানে তুমি এই v দিয়ে ডিভাইড করে দিবা। v হচ্ছে আ তোমার হচ্ছে পরিমাপ করা আয়তন, হ্যাঁ? আর এটা হবে, আচ্ছা আমি বলি, ধরো তুমি একটা বস্তু, এটার আয়তন ধরো তুমি মাপছো হচ্ছে আ V1, বাট তার আয়তন হচ্ছে নরমালি v। তো এই দুটার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে del v। ঠিক আছে? সো del v টা হবে তাহলে এখানে তোমার del v টা হবে v1 মাইনাস v ডিভাইডেড বাই v, অথবা v মাইনাস v ও হইতে পারে। v মাইনাস v1 ও হইতে পারে। সেটা ছোটকে বড়কে সেটার উপর ডিপেন্ড করতেছে। আমরা মূলত এখানে আ পজিটিভ ভ্যালুটাই নিব। জাস্ট
আমরা del v হিসাব করবো, del v টা আমরা সবসময় পজিটিভ নিব, ঠিক আছে? সো এটা হবে যে এটা হবে এখানে কিন্তু ব্যাসার্ধের পার্থক্য দিয়েছে, তাই না? সো এখানে একটা এই যে দেখো এখানে তো ব্যাসার্ধের উপর একটা কিউব আছে না, সো এই থ্রিটা এখানে আগে হবে, আর এখানে ডেল আর বাই আর দিয়ে হচ্ছে আমরা সরাসরি আমরা ইয়েটা বের করে ফেলতে পারবো, আয়তন ত্রুটিটা বের করে ফেলতে পারবো। এটা একটা শর্টকাট, অ্যাকচুয়ালি এটা একটা শর্টকাট। লং কাটটা তোমার হচ্ছে 4 নাম্বারের জন্য অ্যান্সার করতে হবে, বাট আমি ওটা তো এখানে দেখানো যাবে না, ওটা কনসেপ্টের ক্লাসে হচ্ছে দেখাবো। এটা তো এমসিকিউ তো তুমি এত সময় পাবা না, তাই না? জাস্ট 1 মিনিটে তোমাকে ম্যাথটা করতে হবে। সো মনে রাখবা এইটা। যদি এখানে কখনো দেখো যে ক্ষেত্রফলের জন্য ওই যে ক্ষেত্রফলের জন্য তোমরা জানো যে এখানে স্কোয়ার আসে, তাই না? যেমন ওই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ব্যাপার যখন আমরা পরিমাপ করতে যাব, তখন এখানে a স্কোয়ার a1 স্কোয়ার মানে স্কোয়ারের ব্যাপার-স্যাপার আসছে, তাই না? তখন হচ্ছে এখানে 2 আসে। ওকে? সো এখানে আমরা 3 দিয়ে ম্যাথটা করি। ডেল আর কত? ডেল আর হচ্ছে 0.1 আর নিচে আর হচ্ছে 5.3। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। সো এখান থেকে ক্যালকুলেশনটা আমি জানি না কোনটা, যে রেজাল্ট আসবে এখান থেকে, হ্যাঁ? এই যে এখান থেকে যে রেজাল্ট আসবে সেটাই হবে অ্যান্সার। তো চাইলে একটু আমি ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে 3 টাইমস নিচে হচ্ছে 5.3 0.056, দ্যাট মিনস এটাকে 100 দিয়ে গুণ করলে 5.6 আসতেছে। 5.6% আসতেছে, তাই না? 5.66, হ্যাঁ 5 মানে আমি বলি রেজাল্টটা কি আসে, আমি বলি রেজাল্টটা আসতেছে 0.0566। এটাকে 100 দিয়ে গুণ করলে মানে 100% নিবা না, শতকরায় প্রকাশ করবো না, তাহলে হচ্ছে 5.66%। এটাকে আমরা 5.67%ও আমরা বলতে পারি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। এই যে এটা শর্টকাট, এটা মনে রাখবা, এটা মনে রাখবা, ঠিক আছে? এই শর্টকাটটা মনে রাখবা। ওকে, তো তোমরা ভিডিওগুলো দেখো এবং পরবর্তী চ্যাপ্টারের জন্য অপেক্ষা করো, আমরা ওটা হচ্ছে দিচ্ছি। প্রতি সপ্তাহে হচ্ছে আমরা ভিডিও দিব এরকমভাবে। এটা আরও ফ্রিকোয়েন্ট হবে আস্তে আস্তে। ওকে, তো আমাদের সাথে কানেক্টেড থাকবো আর কি। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে।